नमस्कार बंधुरा एडुकेशन एंड एडुकेयर यूट्यूब चैनले तुम्हारे सकलके स्वागत। आमी सुमिता, आमी आमार यूट्यूब चैनलटीते एडुकेशन विषयटी निये क्लास कराई। तोमरा जारा आमार चैनेले नतून तारा आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करबे। आजकेर भिडियोटीते आमरा वेस्ट बेंगल सेट एडुकेशनेर प्रिभियास इयारेर कोয়েশ্চেন निये आलोचना करब। एर आगे किछु भिडियोते आमी प्रिभियास इयारेर कोয়েশ্চেন निये आलोचना करेছি। সেই ভিডিওগুলো তোমরা দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2022-এর অর্থাৎ 24th সেট যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোয়েশ্চেনটা আমরা অ্যানালিসিস করছিলাম। তো আজকে আমরা শেষ কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করে পুরো 22-এর কোয়েশ্চেনটা শেষ করব। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালিসিস করা কেন গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা বুঝতে পারবে যে সিলেবাসের কোন কোন জায়গা থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেহেতু এডুকেশনের সিলেবাস বা প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস অনেক বড়, নেট সেটের দুটোরই সিলেবাস একই এবং অনেক বড় এবং বিভিন্ন টপিক আছে। একটা ইউনিটে 4টে সাব ইউনিট আছে এবং 4টে সাব ইউনিটে প্রচুর টপিক আছে। সেই টপিকগুলো থেকে কোন কোন টপিকগুলো কোয়েশ্চেন হিসেবে আসে এবং কী ধরনের কোয়েশ্চেন করা হয় সেটা কিন্তু তোমরা একমাত্র প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালিসিস করলে বুঝতে পারবে। অন্ততপক্ষে মিনিমাম 3টে ইয়ারে 3টে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনকে অবশ্যই অ্যানালিসিস করা উচিত। যারা পরবর্তীকালে সেট দেবে বা 2024 ডিসেম্বরে যে সেট হবে সেই সেট দেবে, তারা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ডেমিং হুয়েলের মতে নিম্নলিখিত কোন উপাদানগুলির বিকল্পকে আমরা গ্রহণ করতে পারি? অপশন এতে আছে প্ল্যান, চেক, ডু, অ্যাক্ট। অপশন বিতে আছে প্ল্যান, অ্যাক্ট, চেক, ডু। অপশন সিতে আছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। অপশন ডিতে আছে প্ল্যান, ডু, অ্যাক্ট, চেক। ডেমিং হুয়েলটা কি? ডেমিং হুয়েল কি? ডেমিং হুয়েল একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা দিয়েছিলেন ডক্টর এডওয়ার্ড ডেমিং বা ডক্টর এডওয়ার্ড ডেমিং এই ডেমিং হুয়েলের কনসেপ্টটা দিয়েছিলেন। ডক্টর এডওয়ার্ড ডেমিংকে আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতাও বলতে পারি বা ফাদার অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টও বলতে পারি। এবার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি? যখন আমরা কোনো প্রোডাক্ট বা দ্রব্যকে বাজারজাত করছি, সেটা বাজারজাত করার আগে তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো প্রিভেনশন করা, সেই সমস্যাগুলো সমাধান করে তারপর সেটাকে বাজারজাত করা, অর্থাৎ টোটাল কোয়ালিটি চেক করা, তারপর সেটাকে বাজারজাত করা। ঠিক আছে, এই কনসেপ্টের ওপরেই ডেমিং একটা সাইকেল দিয়েছিলেন বা একটা ডেমিং হুয়েল দিয়েছিলেন বা চক্র বা স্টেপ দিয়েছিলেন, সেটাকেই ডেমিং হুয়েল বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট অর্থাৎ পরিকল্পনা, কর্ম যাচাই, ক্রিয়াশীলতা। আমরা এবারে এই ডেমিং হুয়েল সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। ডেমিং হুয়েল কি? ডেমিং হুয়েল ওয়াল্টার সোয়েটার্ট, ইনিও একজন কোয়ালিটি ম্যানেজমেন্টের একজন জনক ছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি এই পিডিসিএ অর্থাৎ প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট এই যে কনসেপ্টটা আছে সেটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন কাকে? ডেমিংকে, ডক্টর এডওয়ার্ড ডেমিংকে, এবং তিনি সেটার নাম দিয়েছিলেন ডেমিং হুয়েল বা ডেমিং সাইকেল, যেটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। অর্থাৎ কোনো দ্রব্যকে বাজারজাত করার আগে বা প্রবলেম যদি কোনো ফেস করে তবে সেই প্রবলেমটাকে আগে সলভ করা উচিত। সেই প্রবলেম ফেস থেকে প্রবলেম সলভ পর্যন্ত এই প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট করা হয়। প্ল্যানে কি করা হয়? প্ল্যান হচ্ছে কোনো দ্রব্যকে কতটা ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা দেখা। ডু হচ্ছে সেই ইমপ্রুভমেন্টটা করার জন্য কি কি চেঞ্জেস করতে হবে সেটার একটা ট্রায়াল নেওয়া। চেক করা কি কি চেঞ্জেস করা হলো সেগুলো কাজ করছে কিনা এবং কি সমস্ত কিছু ইনভেস্টিগেট করা।
অ্যাক্ট হচ্ছে একেবারে আমাদের যে বেনিফিটগুলো আছে, আমরা যে পরিবর্তনটা করে বেনিফিটগুলো পাচ্ছি সেগুলোকে দেখা। অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের এটা হচ্ছে একটা স্টেপ, যে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। কোনো দ্রব্যকে, কোনো প্রোডাক্টকে বাজারজাত করার আগে কোনো সমস্যা হলে সেই সমস্যাটাকে সমাধান করা, এই কনসেপ্টটাই হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, যেটা দিয়েছিলেন ডক্টর এডওয়ার্ড ডেমিং। পরের প্রশ্ন কি আছে? শিক্ষামূলক পরিচালনায় 6 সিগমা কনসেপ্ট অনুযায়ী নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? অপশান এতে আছে প্রক্রিয়ামূলক মানচিত্রের উপর ভিত্তি করে প্রজেক্টকে ব্যাখ্যা। অপশান বিতে আছে গ্রাহকের প্রয়োজন নির্দিষ্ট করা। অপশান সিতে আছে গুণগত এবং সংশোধনমূলক পদক্ষেপ। অপশান ডিতে আছে কর্ম পরিচালনা। এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কি 6 সিগমা কনসেপ্ট কি। 6 সিগমা কি? আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই 4টি অপশনের মধ্যে কোনটি সত্য নয়। আমরা দেখে নিই যে 6 সিগমা কনসেপ্ট কি। 6 সিগমা কনসেপ্ট কি? এটা হচ্ছে একটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টেরই একটা ধারণা, বা বলা যেতে পারে কোয়ালিটি কন্ট্রোলের একটা পদক্ষেপ, কোয়ালিটি কন্ট্রোলের একটা উপায় হচ্ছে 6 সিগমা। এবার এই কোয়ালিটি কন্ট্রোল কি? শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনায় 6 সিগমা কোনো বিষয়ে কোয়ালিটি কন্ট্রোল বাই ডিফেক্ট এলিমিনেশনকে বোঝায়। ডিফেক্ট এলিমিনেশনকে বোঝায় 6 সিগমা। 6 সিগমা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা শিক্ষাক্ষেত্রে হোক বা ব্যবস্থাপনায় হোক, দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কি করা হয়? কোয়ালিটি কন্ট্রোল করা হয়। কোয়ালিটি কন্ট্রোল কি? ধরা যাক কোনো দ্রব্য, যদি ব্যবস্থাপনায় বলা যায় বা শিক্ষাক্ষেত্রে বলা যায় কোনো প্রোডাক্ট হোক, প্রোডাক্ট বলতে এখানে আমরা শিক্ষাক্ষেত্রে হলে প্রোডাক্ট বলতে আমরা স্টুডেন্টকে বুঝছি বা পাঠ্যক্রমকে বুঝছি, এগুলো প্রোডাক্ট। বা এছাড়া কোনো ব্যবস্থাপনায় হলে আমরা কোনো প্রোডাক্টকে বা কোনো দ্রব্যকে বুঝছি। এবার কোয়ালিটি কন্ট্রোল কি? কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যে উৎপাদিত দ্রব্য আছে, যে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে, সেই প্রোডাক্টটা বাজারজাত করার পূর্বে তার মধ্যে যে ত্রুটিগুলো আছে, তার মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোকে খুঁজে বের করা। খুঁজে বের করার পর সেগুলো যাতে সমাধান করা যায়, সমাধান হয়, সেটা দিকে লক্ষ্য রেখে উৎপাদনের মানটাকে বজায় রাখা। উৎপাদনটা যে করা হচ্ছে সেই উৎপাদনের মানটা যাতে, অর্থাৎ কোয়ালিটি অফ প্রোডাক্টটাকে কারেকশন করা। যে কোনো প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে কারেকশন করা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ যে কোনো প্রোডাক্টের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে, বিভিন্ন ত্রুটি থাকতে পারে। কোয়ালিটি কন্ট্রোল কি করে? কোয়ালিটি কন্ট্রোল কি? সেইগুলোকে খুঁজে বার করে, সেই ত্রুটিগুলোকে খুঁজে বার করে এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো সচেষ্ট হয়, এবং কি করে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেটা কন্ট্রোলে থাকে, বা কোয়ালিটি কি করে কারেকশন করা যায় সেটার দিকে লক্ষ্য রাখে। এটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এবার 6 সিগমা কি করে? 6 সিগমা এই কোয়ালিটি কন্ট্রোলকে বাই ডিফেক্ট এলিমিনেশন করে। ডিফেক্ট এলিমিনেশন অর্থাৎ যে যদি কোনো ডিফেক্ট থাকে সেটাকে এলিমিনেট করে, সেটাকে বাদ দিয়ে দেয়। অর্থাৎ কি করে বাদ দিয়ে দেয়? সেটার মধ্যে ত্রুটিগুলোকে খুঁজে বের করে সমস্যাগুলো সমাধানে সচেষ্ট করে। এর লক্ষ্য কি? টোটাল পারফেকশন। অর্থাৎ যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা টোটাল পারফেকশন। ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, অর্থাৎ স্মার্টলি কাজ করতে হবে, হার্ডলি নয়। বিষয়গুলো কি? অর্থাৎ 6 সিগমা যে থিওরিটা আছে বা 6 সিগমা যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এলিমিনেটিং ডিফেক্ট, অর্থাৎ যে সমস্ত ডিফেক্টগুলো আছে সেগুলোকে বাতিল করা। ইমপ্রুভ কোয়ালিটি, কোয়ালিটিকে ইমপ্রুভ করা। জিরো মিস্টেক, যাতে কোনো রকম মিস্টেক না হয় সেটা লক্ষ্য রাখা। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার যাতে স্যাটিসফাইড হয় সেদিকে লক্ষ্য রাখা। 6 সিগমা কনসেপ্টটা তাহলে কি? পুরোটাই হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করছে। কোয়ালিটি কি করে কন্ট্রোলে থাকে সেটা হচ্ছে 6 সিগমা কনসেপ্ট। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে আমরা কি পাচ্ছি? যে
প্রক্রিয়ামূলক মানচিত্রের উপর ভিত্তি করে প্রজেক্টকে ব্যাখ্যা করা, গ্রাহকের প্রয়োজনকে নির্দিষ্ট করা এবং গুণগত সংশোধনমূলক পদক্ষেপ। এই তিনটি কিন্তু সিক্স সিগমা সম্পর্কে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট অনুযায়ী সত্য, কিন্তু কর্ম পরিচালনা ওয়ার্ক ম্যানেজমেন্ট কিন্তু সত্য নয়। ওয়ার্ক ম্যানেজমেন্টের সঙ্গে সিক্স সিগমার কোনো সম্পর্ক নেই। তাই আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বিবৃতিটি সত্য নয়, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, অর্পিত কর্মভার পরিচালনা এবং মানব সম্পর্কের উপর ভিত্তি করে নেতৃত্বমূলক মডেলটির পরিভাষা হলো। অপশান এতে আছে গোষ্ঠী পরিচালনা, অপশান বিতে আছে সংগঠনমূলক পরিচালনা, অপশান সিতে আছে মূল্যবোধ নির্ভর পরিচালনা নির্ভর মডেল এবং অপশান ডিতে আছে পরিচালনামূলক গ্রিড মডেল। যদি আমরা এর ইংলিশ টার্মটা দেখি, দ্য লিডারশিপ মডেল বেসড অন টাস্ক ম্যানেজমেন্ট and human relationship is termed as team management, organization management, value-based model and managerial grid model। আচ্ছা, এই প্রশ্নটা লিডারশিপ থেকে এসেছে। লিডারশিপ কি আমরা সকলেই জানি যে যখন কোনো দলের বা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করার জন্য একজন কুশলী ব্যক্তি পুরো টিমটাকে পরিচালনা করেন, স্ব ইচ্ছায় কোনো লক্ষ্য পূরণ করার জন্য পুরো টিমটাকে পরিচালনা করেন কোনো প্রতিষ্ঠান বা কোনো দলের একজন ব্যক্তি, এবং তার মধ্যে কিছু ব্যক্তিগত গুণ থাকবে, সহযোগিতার মনোভাব থাকবে, নিরপেক্ষ সম্পর্ক থাকবে এবং বিভিন্ন গুণ থাকবে একজন নেতৃত্ব যিনি দিচ্ছেন তার উপর, একজন লিডারের মধ্যে সেই সমস্ত গুণ থাকবে। যেমন একটা দলের কোনো পার্টির দলের একজন লিডার থাকে, ঠিক আছে, তিনি পুরো দলটাকে পরিচালনা করেন তার ব্যক্তিগত গুণ দিয়ে, তার মধ্যে যে সহযোগিতার মনোভাব আছে সেই সব দিয়ে। তো এই যে লিডারশিপটা, এই লিডারশিপের বিভিন্ন মডেল আছে, এই লিডারশিপের বিভিন্ন মডেল আছে। তো সেই মডেলগুলোর মধ্যে একটা মডেল হচ্ছে ম্যানেজেরিয়াল গ্রিড মডেল, যেটা এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি ম্যানেজেরিয়াল গ্রিড মডেল। এবার এই ম্যানেজেরিয়াল গ্রিড মডেলটা কি? এই মডেলটা হচ্ছে কি, ম্যানেজেরিয়াল গ্রিড মডেল হচ্ছে একটা বিহেভিয়ারাল লিডারশিপ মডেল, একটা বিহেভিয়ারাল লিডারশিপ মডেল, অর্থাৎ যে লিডারশিপ মডেলে মানুষের বিহেভিয়ারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার এই মডেলটা কে দিয়েছিলেন? রবার্ট ব্লেক এবং জেন মাউন্টেন। রবার্ট ব্লেক এবং জেন মাউন্টেন তিনি এই ম্যানেজেরিয়াল গ্রিড মডেলটা দিয়েছিলেন। এই মডেলটা 5 ডিফারেন্ট লিডারশিপ স্টাইল বেসড অন কনসার্ন পিপল, 5টা ডিফারেন্ট লিডারশিপ স্টাইলে এটাকে দেখানো হয়েছে। এই ম্যানেজেরিয়াল গ্রিড মডেল যেটা আছে সেটা 5টা ডিফারেন্ট লিডারশিপ স্টাইলে দেখানো হয়েছে। এবার এই যে লিডারশিপ স্টাইলটা আছে এটা কিসের ওপর বেস করে তৈরি হয়েছে? পিপল রিলেশনশিপ, অর্থাৎ দলের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন, লিডারের সঙ্গে তার অধস্তন কর্মচারীদের সম্পর্ক কেমন, লিডারের সঙ্গে তার ম্যানেজারের সম্পর্ক কীরকম, সেই সমস্ত সম্পর্কগুলোর ওপর ভিত্তি করে, এবং কার ওপর ভিত্তি করে? কনসার্ন ফর প্রোডাকশন অর টাস্ক, অর্থাৎ যে কাজটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে হোক, যে কাজটা বা যে লক্ষ্যটা পূরণ করা হবে, বা কোনো ব্যবস্থাপনায় হোক যে প্রোডাক্টটা তৈরি করা হবে, যে টাস্কটা অর্থাৎ যে কর্মটা পরিচালনা করা হবে তার উপর নির্ভর করছে। অর্থাৎ কিসের ওপর? পিপল রিলেশনশিপ অ্যান্ড টাস্ক প্রোডাকশনের ওপর নির্ভর করে এই লিডারশিপ মডেলটা তৈরি হয়েছে। লিডারশিপ মডেলটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখানো হয়, যার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষকে বরাবর কিন্তু এই লিডারশিপ মডেলটা দেখানো হয়, ঠিক আছে, এটা তোমরা বইতে দেখে নিও। আচ্ছা, আমাদের সঠিক উত্তর কিন্তু ম্যানেজেরিয়াল গ্রিড মডেল। লিডারশিপের প্রত্যেকটা মডেলে কিন্তু অবশ্যই পড়ে নেবে, বিশেষ করে এই মডেলগুলো কারা দিয়েছিলেন এবং এই মডেলগুলোর মূল ভিত্তি কী, অর্থাৎ এই মডেলগুলোতে কি বলা হয়েছে এটা জেনে রাখলেই আশা করছি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা ম্যাচিং দেওয়া হয়েছে,
ম্যাচিংয়ে কি বলা হয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং বিটুইন ক্যাটাগরি অ্যান্ড টাস্ক অফ দ্য ট্রান্সফরমেশনাল লিডারশিপ। ট্রান্সফরমেশনাল লিডারশিপ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। এইমাত্র আমরা লিডারশিপ কি আলোচনা করলাম ছোট করে। তো লিডারশিপের বিভিন্ন থিওরি আছে, সেই লিডারশিপের মধ্যে সবথেকে বেশি এফেক্টিভ লিডারশিপ থিওরি হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরি বা ট্রান্সফরমেশনাল থিওরি অফ লিডারশিপ। এই থিওরিটা কি? এই থিওরিটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বা কোনো দলের যে লিডার আছেন সেই লিডার কি করবেন, তার দলের প্রত্যেকটা ব্যক্তিকে পরিবর্তন করবেন এবং ট্রান্সফর্ম করবেন। কিসে ট্রান্সফর্ম করবেন? তিনি তার ভ্যালু দিয়ে, তার এথিক্স দিয়ে, তার যে মোটিভেশন আছে সেগুলো দিয়ে তার যে ইন্ডিভিজুয়ালস পার্সন আছে সমস্ত ব্যক্তিকে কিন্তু তার লক্ষ্য পূরণে সবসময় মোটিভেট করবে। তিনি কি করবেন? এই ধরনের লিডাররা, ট্রান্সফরমেশনাল থিওরির লিডাররা কি করবেন? তার ফলোয়ার্সদের সবসময় মোটিভেট করবেন এবং তাদের যে চাহিদা আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করবেন এবং সর্বদা তার ফলোয়ার্সদের হোক বা তার অধস্তন কর্মচারীদের হোক সবসময় একজন হিউম্যান বিইং হিসাবেই কিন্তু ট্রিট করবেন। এই ট্রান্সফরমেশনাল লিডাররা কীরকম হয়? তারা সবসময় এনার্জেটিক হয়, এনথুসিয়াস্টিক হয় এবং প্যাশনেট হয় এবং তাদের যে কর্মচারী আছে প্রত্যেকটা মেম্বারকে কিন্তু তারা সবসময় সাহায্য করে থাকে। তাহলে ট্রান্সফরমেশনাল লিডারশিপ কি বোঝা গেল? এই ট্রান্সফরমেশনাল লিডারশিপের বিভিন্ন উপাদান আছে। সেই উপাদানগুলি কি কি? সেই উপাদানগুলি হচ্ছে এইগুলি: ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, ইন্ডিভিজুয়াল কনসিডারেশন, ইন্সপিরেশনাল মোটিভেশন, আইডিয়ালাইজড ইনফ্লুয়েন্স। এবার আমরা কি এগুলো ম্যাচিং করতে হবে। প্রথমে কি আছে? ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, ইন্ডিভিজুয়াল অর্থাৎ বাংলা এটা কি দেওয়া আছে? বৌদ্ধিক উদ্দীপন, ব্যক্তিগত গুরুত্ব, অনুপ্রেরণামূলক প্রেরণা, ভাবমূলক প্রভাব। আর লিস্ট 2-এ কি দেওয়া আছে? অনুগামীদের উৎসাহ এবং সহায়তা দান, অনুগামীদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা, নতুন কিছু করার অন্বেষণ, রোল মডেল। আচ্ছা, যদি আমরা প্রথমে দেখি ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন। ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন বলতে কি বোঝানো হচ্ছে? যে এই যে লিডার থাকবেন তিনি তার ইন্টেলিজেন্সের সাহায্যে প্রত্যেকটা ব্যক্তিকে, তার প্রত্যেকটা ফলোয়ার্সদের নতুন কিছু শেখার জন্য তিনি উদ্বুদ্ধ করবেন, নতুন কিছু খোঁজার জন্য উদ্বুদ্ধ করবেন, অর্থাৎ নতুন কিছুর অন্বেষণ। তাহলে এর সাথে কি হলো? এর সাথে হলো 3, এর সাথে হলো 3 এবং যেটা প্রত্যেকটা ABCD অপশানেই কিন্তু এর সঙ্গে 3 আছে, তাহলে এর সঙ্গে 3 হয়ে গেল। এইবারে কি? ইন্ডিভিজুয়াল কনসিডারেশন। ইন্ডিভিজুয়াল কনসিডারেশন কি? ব্যক্তিগত গুরুত্ব। ব্যক্তিগত গুরুত্বর মাধ্যমে কি করা হয়? ব্যক্তিগত গুরুত্ব মাধ্যমে কি করা হয়? তার অনুগামীদের সর্বদা একজন লিডার উৎসাহ দেন এবং সহায়তা প্রদান করেন। একজন অনুগামীদের কি করে? উৎসাহ দেয় এবং সহায়তা প্রদান করে। তাহলে অপশান বি এর সঙ্গে কি হলো? অপশান 1। আর অনুপ্রেরণামূলক প্রেরণার মাধ্যমে কি করে? অনুগামীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। মোটিভেশন করার মাধ্যমে কি করে? তাদের যে দৃষ্টিভঙ্গি থাকে সেটাকে পরিবর্তন করা যায়। এবং আইডিয়ালাইজড ইনফ্লুয়েন্স কি? একজন রোল মডেল, একজন রোল মডেল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? আইডেন্টিফাই হুইচ কম্পোনেন্ট ইজ নট আ পার্ট অফ ট্রেড থিওরি অফ লিডারশিপ। কোন উপাদানটি নেতৃত্বের সংরক্ষণমূলক তত্ত্বের অংশ নয়? এখানে নয় বলা হয়েছে, নট। ঠিক আছে, প্রথমে আমাদের কি জানতে হবে যে ট্রেড থিওরি অফ লিডারশিপটা কি? ট্রেড থিওরি অফ লিডারশিপ কি? ট্রেড বলতে আমরা কি বুঝি? ট্রেড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যক্তির বিশেষ কিছু গুণ যেটা অন্য ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে আলাদা করে, এটাকে আমরা ট্রেড হিসেবে জানি। তো ট্রেড থিওরি অফ লিডারশিপ হচ্ছে সবথেকে প্রথম যে লিডারশিপ থিওরি সেটা হচ্ছে ফার্স্ট মডার্ন থিওরি অফ লিডারশিপ। ফার্স্ট মডার্ন থিওরি অফ লিডারশিপ। এই লিডারশিপ থিওরি অনুযায়ী লিডার্স আর বর্ন নট মেড, অর্থাৎ লিডাররা জন্মগ্রহণ করে, তারা তৈরি হয়, অর্থাৎ তারা কিছু বৈশিষ্ট্য নিয়েই, তারা কিছু ট্রেড নিয়েই জন্মগ্রহণ করে। সেই ট্রেডটা ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড,
ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, পার্সোনালিটি, বায়োলজিক্যাল ফ্যাক্টর, যে কোনো ট্রেডই হতে পারে। এই সমস্ত ট্রেডগুলো থাকলেই একজন লিডার তৈরি হয়, তা না হলে সে লিডার হয় না, এই থিওরি অনুযায়ী, ট্রেড থিওরি অফ লিডারশিপ অনুযায়ী। এবার কোন কোন ট্রেডগুলো থাকে? ফিজিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্যাক্টর, যেমন হচ্ছে হাইট, ওয়েট, ফিজিক, এনার্জি, হেলথ অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্স, সেলফ কনফিডেন্স, সোশ্যাবিলিটি, উইল, ডমিনেন্স, সার্জেন্সি। তার মধ্যে হবে টকেটিভ, চেয়ারফুলনেস, জেনিয়ালিটি, এনথুসিয়াজম, এক্সপ্রেসিভনেস, অল্টারনেস অ্যান্ড অরিজিনালিটি। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকলেই একজন লিডার কিন্তু তৈরি হয়। তাহলে আমরা এখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেলাম সেগুলোর মধ্যে কোনটা আমাদের অপশানে নেই? এখানে ফিজিক্যাল আছে, ইন্টেলিজেন্স, সেলফ কনফিডেন্স, সোশিয়াবিলিটি, উইল, ডমিনেন্স, সার্জেন্সি, এগুলো আছে। আমাদের অপশানে দেখি অপশানে কী কী দেওয়া হয়েছে। অপশানে কী আছে? ফিজিক্যাল ফ্যাক্টর, ইন্টেলিজেন্স, ইমোশনাল ম্যাচিউরিটি, সোশিয়াবিলিটি। আমরা কী কী পেলাম অপশানে? ওখানে আমরা কী কী পেলাম? আমরা যেটা দেখলাম সেখানে কী ছিল? ফিজিক্যাল ফ্যাক্টর ছিল, ইন্টেলিজেন্স ছিল, সোশিয়াবিলিটি ছিল, ইমোশনাল ম্যাচিউরেন্সি কিন্তু ছিল না, অর্থাৎ প্রাক্ষবিক পরিণমন কিন্তু ছিল না। সেই কারণে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে? আমাদের এখানে 9 বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ইমোশনাল ম্যাচিউরিটি, অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংঘটিত হয়। অপশান এতে আছে পৃথক শিক্ষণীয় পরিবেশের মধ্যে, অপশান বিতে আছে সাধারণ শিক্ষণীয় পরিবেশের মধ্যে, অপশান সিতে আছে বৈষম্য দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান, অপশান ডিতে আছে প্রতিবন্ধকতার ভিত্তিতে শিক্ষার্থীদের পৃথকীকরণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা কি বুঝি? ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় যে ধরনের শিক্ষা ব্যবস্থায় সমস্ত ধরনের শিক্ষার্থী, সেটা পিছিয়ে পড়া শিক্ষার্থী হোক, যে কোনো ধরনের অক্ষম শিক্ষার্থী হোক, যেমন শারীরিক দিক থেকে অক্ষম, বৌদ্ধিক দিক থেকে অক্ষম, মানসিক দিক থেকে অক্ষম, যে কোনো ধরনের অক্ষম শিক্ষার্থী হোক, তার সাথে সক্ষম শিক্ষার্থীরাও একই সঙ্গে একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে যখন যে কোনো ধরনের প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে বা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে, তখন সেটাকে আমরা বলি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে অপশানগুলোতে যেগুলো আছে, পৃথক শিক্ষণীয় পরিবেশ অবশ্যই হয় না, বৈষম্য দূরীকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, কারণ বৈষম্য দূরীকরণটা মেন আমাদের মোটিভ নয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার। প্রতিবন্ধকতার ভিত্তিতে পৃথকীকরণও এখানে করা হয় না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যে সাধারণ শিক্ষণীয় পরিবেশের মধ্যে করা হয়, কমন লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে করা হয়, একেবারে একই পরিবেশের মধ্যে সব ধরনের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। অপশান বি সঠিক উত্তর। ডিসক্যালকুলিয়া একটি শব্দ এবং এটি যে ধরনের সমস্যাকে নির্দিষ্ট করে সেটি হলো, অপশান এতে আছে গাণিতিক দক্ষতা, অপশান বিতে আছে ভাষার প্রকাশ, অপশান সিতে আছে সূক্ষ্ম গতিশীল দক্ষতা, অপশান ডিতে আছে লিখনের ক্ষেত্রে প্রকাশ। ডিসক্যালকুলিয়া একটা শিখন অক্ষমতা এবং আমরা সকলেই জানি যে ডিসক্যালকুলিয়া কী ধরনের শিখন অক্ষমতা। এটা গণিত করার ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে, মানে সংখ্যার যে সমস্যাগুলো থাকে, সংখ্যা চেনা, সংখ্যা পড়তে অসুবিধা, এই সমস্ত ধরনের মানে গণিতের যে সমস্ত সমস্যাগুলো থাকে সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ICF মডেল অনুযায়ী প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ হলো। অপশান এতে আছে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া হয়েছে, দৈহিক কার্যাবলী এবং কাঠামো, জীবনের সর্বক্ষেত্রে অংশগ্রহণ বা সংযুক্তিকরণ, পারিবেশিক উপাদান, প্রতিবন্ধীদের জন্য গঠিত নীতিসমূহ। ICF মডেল অনুযায়ী প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগগুলি হলো, প্রতিবন্ধকতার কোনকে শ্রেণীবিভাগ করা হয়েছে কোন কোন দিক থেকে? দৈহিক কার্যাবলী আর কাঠামোর দিক থেকে,
জীবনের সর্বক্ষেত্রে অংশগ্রহণের দিক থেকে এবং পারিবেশিক উপাদানের দিক থেকে প্রতিবন্ধীদের জন্য গঠিত নীতিসমূহের দিক থেকে কিন্তু প্রতিবন্ধকতাকে শ্রেণীবিভাগ করা হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি আছে? সর্বশিক্ষা অভিযানে নিম্নলিখিত কোন নীতিকে পরিগ্রহ করা হয়েছে? সর্বশিক্ষা অভিযান সম্পর্কে আমরা সকলেই জানি। সেখানে কোন নীতিকে, কোন পলিসিকে অ্যাডপ্ট করা হয়েছে? অপশন এতে আছে শূন্য সম্পদ ঘর নীতি, অপশন বিতে আছে শূন্য প্রত্যাখ্যান নীতি, অপশন সিতে আছে শূন্য গ্রহণযোগ্যতা নীতি, অপশন ডিতে আছে শূন্য হোম ভিত্তিক শিক্ষানীতি। সর্বশিক্ষা অভিযানে যে নীতিকে গ্রহণ করা হয়েছিল সেটি হচ্ছে শূন্য প্রত্যাখ্যান নীতি বা জিরো রিজেকশন পলিসি। জিরো রিজেকশন পলিসি। সর্বশিক্ষা অভিযানে কি বলা হয়েছিল? যে কোনো শিশুকেই শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, সেটা যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, সেটা প্রতিবন্ধী শিক্ষার্থী হোক, পিছিয়ে পড়া শিক্ষার্থী হোক, স্পেশাল নিড যুক্ত মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হোক, বা যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, গরিব হোক, বর্ণভিত্তিক হোক, বা যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, কোনো শিশুকেই কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। শিক্ষা হবে সবার জন্য। সর্বশিক্ষা অভিযানে এই জিরো রিজেকশন পলিসিকে গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, টু ইন্টিগ্রেট দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড উইথ দ্য জেনারেল কমিউনিটি অ্যাজ ইকুয়াল পার্টনার্স, to prepare them for normal growth and to enable them to face with courage and confidence। এই যে উক্তিটি আছে সেটি কে বলেছিলেন, কোন সংস্থা বা কোন কমিশন বলেছিল? অপশানগুলোতে আছে, অপশান এতে আছে ওয়ার্ল্ড ডিক্লারেশন অন এডুকেশন ফর অল, অপশান বিতে আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট, অপশান সিতে আছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, অপশান ডিতে আছে স্কিম অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এই উক্তিটি বা এই উদ্ধৃতিটি দিয়েছিলেন ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। 1986-এ এই উদ্ধৃতিটি বলা হয়েছিল ইন্টিগ্রেটেড এডুকেশন সম্পর্কে। প্রত্যেকটা অ্যাক্টই ইন্টিগ্রেটেড এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিল, সেটা ন্যাশনাল পলিসি এডুকেশন হোক, প্রোগ্রাম অফ অ্যাকশন হোক, পারসনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট, এছাড়াও ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই প্রত্যেকটা কমিশন বা প্রত্যেকটা অ্যাক্ট ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিল, বিশেষ কি বলেছিল, সেগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে সবসময়, প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। পরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোন মডেল একই শ্রেণীকক্ষে দুটি শিখনের মেরুকে একসঙ্গে সংযুক্ত করেছে? অপশান এতে আছে অন্তর্ভুক্তিমূলক মডেল, অপশান বিতে আছে দলগত শিক্ষণ মডেল, অপশান সিতে আছে কৌশলগত অবস্থান মডেল, অপশান ডিতে আছে সম্পদগত মডেল। প্রশ্নে কি বলা হয়েছে? কোন মডেলে একই শ্রেণীকক্ষে দুটি শিখনের মেরুকে একই সঙ্গে সংযুক্ত করা হয়েছে? মডেলগুলো কি কি? ইনক্লুশন মডেল, টিম টিচিং মডেল, স্ট্র্যাটেজিস ইন্টারভেনশন মডেল, রিসোর্স মডেল। এই প্রত্যেকটা মডেলে কি? এই প্রত্যেকটা মডেলই হচ্ছে ইনক্লুশন মডেল। ইনক্লুশন মডেল বলতে কি বোঝাচ্ছে? অন্তর্ভুক্তি করার বা অন্তর্ভুক্তিকরণের মডেল, অর্থাৎ শিক্ষার্থীদের, সকল ধরনের শিক্ষার্থীদের যে আমরা যে অন্তর্ভুক্তি করছি, একই ক্লাসের মধ্যে একই শ্রেণীতে পড়ানো হচ্ছে সকল ধরনের শিক্ষার্থীদের, তাদের কিভাবে পড়ানো হবে সেটার বিভিন্ন মডেল আছে। তো সেই মডেলগুলো হচ্ছে এইগুলো, ইনক্লুশন মডেল, টিম টিচিং মডেল, স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন মডেল, রিসোর্স মডেল। আমাদের প্রত্যেকটা মডেলই কিন্তু পড়ে রাখতে হবে। মডেল অফ ইনক্লুশন, অন্তর্ভুক্তিকরণের যে সমস্ত মডেলগুলো। প্রশ্নে কি বলা হয়েছে? কোন মডেলটায় একই শ্রেণীকক্ষে দুটি শিখনের মেরুকে একসঙ্গে সংযুক্ত করা হচ্ছে, অর্থাৎ একই শ্রেণীকক্ষে দুই ধরনের শিখন করানো হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে টিম টিচিং মডেলে বা দলগত শিক্ষণ মডেলে, টিম টিচিং মডেলে। টিম টিচিং মডেল কি আমরা একটু জেনে নিই যে টিম টিচিং মডেলে কি করা হয়।
টিম টিচিং মডেলে দুটো শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় এবং কীরকম একটা স্পেশাল এডুকেশন টিচার থাকবেন এবং একটা রেগুলার ক্লাসরুম টিচার থাকবেন এবং তারা একসঙ্গে কাজ করবেন। স্টুডেন্টদের শেখানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার অর্থাৎ যে স্পেশাল এবিলিটির স্টুডেন্টরা আছে, স্পেশাল নিডের স্টুডেন্টরা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আছে, তাদের জন্য একজন স্পেশাল টিচার থাকবেন এবং একজন রেগুলার টিচার থাকবেন। তারা একসঙ্গে মিলে স্টুডেন্টদের ক্লাসরুমে পড়াবেন, তারা কোলাবোরেশন করবেন, একই সঙ্গে স্টুডেন্টদের যাতে যে টাস্কটা আছে, ক্লাসে যে টাস্কটা আছে সেটা তারা পূরণ করবে। এটাই হচ্ছে টিম টিচিং মডেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নোক্ত কোন মডেল প্রতিবন্ধী শিশুদের সামাজিক প্রাক্ষবিক এবং আন্তঃব্যক্তিক দক্ষতার বিকাশ সাধনের সুযোগ সুবিধা প্রদান করে? অপশান এতে আছে সামাজিক মূলধারার মডেল, অপশান বিতে আছে সম্পূর্ণ অন্তর্ভুক্তির মডেল, অপশান সিতে আছে সম্পদগত মডেল, অপশান ডিতে আছে শিক্ষা বহির্ভূত মডেল। ইনক্লুশন মডেল থেকে অর্থাৎ অন্তর্ভুক্তিকরণের মডেল থেকে কিন্তু দুটো প্রশ্ন আমরা অলরেডি পেলাম, দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে কোন মডেল সম্পর্কে জানতে হয়েছে? যে মডেল অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের সামাজিক প্রাক্ষবিক আন্তঃব্যক্তিক দক্ষতা যে আছে সেটার বিকাশ সাধনের সুযোগ সুবিধা তারা পায়। সঠিক উত্তরটা হচ্ছে সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল বা সামাজিক মূলধারার মডেল। এই প্রত্যেকটা মডেলই ইনক্লুশন মডেল। সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল কি আমরা একটু জেনে নিই যে সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল কি। সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল হচ্ছে যেখানে স্টুডেন্টদের ডিসএবিলিটি আছে, যাদের অক্ষমতা আছে, সেই সমস্ত স্টুডেন্টদের রেগুলার ক্লাসরুমে যুক্ত করা হয় এবং তাদের কি করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশনের ব্যবস্থা করা হয় উইথ নন ডিসেবল পিড, অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী তাদের সঙ্গে যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ভালোভাবে ইন্টারাকশন করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু এখানে করা হয়। এই ইন্টারাকশনের ফলে কি হয়? এই ইন্টারাকশনের ফলে শিশুদের বিভিন্ন দক্ষতার ডেভেলপ হয়। কি কি দক্ষতা? সামাজিক দক্ষতা ডেভেলপ হয়, ইমোশনাল যে প্রাক্ষবিক যে দক্ষতা আছে সেটার প্রাক্ষবিক দক্ষতা ডেভেলপ হয় এবং ইন্টারপার্সোনাল যে আন্তঃক্রিয়া আছে সেই সমস্ত দক্ষতার তাদের ডেভেলপ হয়, সেই সমস্ত দক্ষতা তাদের বিকশিত হয়। এর ফলে কি হয়? শিক্ষার্থীরা একটা উৎসাহ পায়, এনকারেজ টু ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করার উৎসাহ পায় এবং তাদের মধ্যে একটা শক্তি স্ট্রেংথ তৈরি হয় এবং উইকনেস চলে যায়, তাদের মধ্যে যে ভয় থাকে সেটা কিন্তু চলে যায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করছে, তাদের সঙ্গে ইন্টারাকশান করছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে, একই সঙ্গে ক্লাস করছে, একই সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত হচ্ছে, তখন কি হয়? তাদের ভিতরে যে ভয় থাকে সেটা কিন্তু চলে যায়। তার ফলে সোশ্যাল, ইমোশনাল, ইন্টারপার্সোনাল যে স্কিল আছে সেটা কিন্তু ডেভেলপ হয়। এছাড়াও সঠিক উত্তর আমাদের তাহলে হলো সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল। এছাড়া যে সমস্ত মডেলগুলো দেওয়া হয়েছে, ফুল ইনক্লুশন মডেল, রিসোর্স মডেল, নন একাডেমিক মডেল, এই মডেলগুলোও এক ধরনের ইনক্লুশন মডেল। ফুল ইনক্লুশন মডেল কি? ফুল ইনক্লুশন মডেলে হচ্ছে যে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে ক্লাসে পড়াশোনা করছে, তখন কি করা হয়? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের মেটেরিয়ালের ব্যবস্থা করা হয়, বিশেষ ধরনের মেথড, মেটেরিয়াল, অ্যাসিস্টিভ টেকনোলজি, এই সমস্ত টেকনোলজিগুলোকে শিক্ষক ব্যবহার করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে সেগুলোকে কোলাবোরেশন করে পড়ানো যায় এবং স্পেশাল টিচার কিন্তু এতে সাহায্য করে থাকেন ফুল ইনক্লুশন মডেলে। রিসোর্স মডেল কি? রিসোর্স মডেলে কি করা হয়? রিসোর্স মানে যে স্পেশাল এডুকেশনে যে স্পেশাল নিড সম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের যে সমস্ত সম্পদগুলো প্রয়োজন, অর্থাৎ তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য যে সমস্ত দরকারি ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, যে সমস্ত মেটেরিয়ালগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু সমস্ত কিছু যোগান দেওয়া হয় এই মডেলে। নন একাডেমিক মডেল কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কি করা হয়? নন একাডেমিক
কাজকর্মের বাইরেও নন একাডেমিক যে বিষয়গুলো আছে আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যেও যুক্ত করা হয় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে। এই প্রত্যেকটা মডেলই ইনক্লুশন মডেল, প্রত্যেকটা মডেল থেকেই প্রশ্ন আসে। এবারে আমরা কি দেখলাম যে সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল থেকে প্রশ্ন এসেছে এবং টিম টিচিং থেকে প্রশ্ন এসেছিল 2022-এ। তো সেই হিসাবে প্রত্যেকটা মডেল সম্পর্কেই কিন্তু আমাদের জেনে রাখতে হবে। পরের প্রশ্ন কি আছে, অটিজম যুক্ত শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত কোনটি সহযোগী প্রযুক্তি রূপে বিবেচ্য? অপশন এতে আছে ব্যাটারি পরিচালিত সংবেদনশীল খেলনা, অপশন বিতে আছে চাক্ষুষ সময় নির্ণায়ক সাধনী, অপশন সিতে আছে সামাজিক দক্ষতামূলক ভিডিও, অপশন ডিতে আছে উপরের সবকটি। প্রথমে আমরা জেনে নিই যে অ্যাসিস্টিভ টেকনোলজি কী। অ্যাসিস্টিভ টেকনোলজি কি? অ্যাসিস্টিভ টেকনোলজি কি? অ্যাসিস্টিভ টেকনোলজি হচ্ছে নতুন ধরনের এবিলিটি তৈরি করার জন্য কাদের? চিলড্রেন এবং অ্যাডাল্ট স্টুডেন্টদের, যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা, তাদের মধ্যে কী কী ডিসএবিলিটি থাকবে? সেন্সারি ডিসএবিলিটি আছে, কগনিটিভ ডিসএবিলিটি, লার্নিং ডিসএবিলিটি এবং ফিজিক্যাল ডিসএবিলিটি আছে যে সমস্ত শিক্ষার্থীদের, সেই সমস্ত শিক্ষার্থীদের অ্যাসিস্টিভ টেকনোলজি ক্রিয়েটিং নিউ এবিলিটি, নতুন নতুন এবিলিটি তাদের তৈরি করে। কি কি সাম এক্সাম্পল অফ অ্যাসিস্টিভ টেকনোলজি কি? টাচ অ্যান্ড কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ যেগুলো ছুঁয়ে এবং যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বিভিন্ন স্পর্শ করে যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করা হয়। অল্টারনেটিভ কিবোর্ড, মাউস, গ্রামার চেকার, স্ক্যানার, কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডার, স্পেলিং চেক, যারা হাঁটতে পারে না, যাদের মোটর মোবিলিটি আছে, ওয়াকার, হুইল চেয়ার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মানে এক একটা চাহিদার জন্য এক এক রকমের অ্যাসিস্টিভ টেকনোলজি, যেগুলো তাদের মধ্যে একটা এবিলিটি তৈরি করে। অর্থাৎ যারা হাঁটতে পারে না, পায়ের সমস্যা আছে, ফিজিক্যাল ডিসএবিলিটি, তাদের জন্য ওয়াকার, হুইল চেয়ার, এইগুলো হচ্ছে অ্যাসিস্টিভ টেকনোলজি। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে যাদের অটিজম আছে তাদের জন্য কোন অ্যাসিস্টিভ টেকনোলজিটা গ্রহণযোগ্য? ব্যাটারি সেপারেট সেন্সারি টয়, ভিজুয়াল টাইমার, সোশ্যাল স্কিল ভিডিও, প্রত্যেকটাই কিন্তু অ্যাসিস্টিভ টেকনোলজি অটিজম যাদের আছে তাদের জন্য প্রয়োজনীয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? দুটো লিস্ট দেওয়া হয়েছে, লিস্টগুলো মেলাতে বলা হয়েছে। প্রথমে আছে সেরিব্রাল পলসি, তারপর আছে কনজেনিটাল সিটোমিগেলোভাইরাস, তারপর আছে ডিক্সেলিয়া, তারপর আছে নিস্ট্যাগমাস। আর তালিকা 2 অর্থাৎ লিস্ট 2-এ আছে বর্ণ এবং শব্দ গঠনের সমস্যা, অনুদ্দেশ্যমূলকভাবে ঘন ঘন চোখের গতিশীলতা যা বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে সমস্যা সৃষ্টি করে এবং অস্বস্তির কারণ হয়। তারপর আছে গতি ও ভঙ্গির ক্ষেত্রে সমস্যা, হার্পিসজনিত কারণে ভাইরাস সংক্রমণ ও শ্রবণগত ক্ষতি, আর দূরদৃষ্টিজনিত সমস্যা। প্রথমে আমরা ডিসলেক্সিয়া জানি যে ডিসলেক্সিয়া হচ্ছে কি রিলেটেড প্রবলেম? বর্ণ ও শব্দ গঠনের সমস্যা। ডিসলেক্সিয়া, বর্ণ ও শব্দ গঠনের সমস্যা। এখানে প্রত্যেকটাতে 3 দেওয়াই হয়েছে। সেরিব্রাল পালসি আমরা কি জানি? সেরিব্রাল পালসি হচ্ছে যে যখন একজন শিশু কোনো মুভমেন্ট এবং পশ্চার করতে পারে না, গতি ও ভঙ্গির ক্ষেত্রে সমস্যা, তার শরীরে যদি কোনো অঙ্গভঙ্গি বা মুভমেন্টের কোনো সমস্যা থাকে তখন হয় সেরিব্রাল পলসি। তাহলে এ হলো 3, A3 অপশান এতে আছে, অপশান ডিতে আছে, আমরা দুটো পেয়েছি। তাহলে বি এর সঙ্গে দেখি, জন্মগত সিটোমেগলে ভাইরাস হচ্ছে হার্পিসজনিত কারণে ভাইরাস সংক্রমণ ও শ্রবণজনিত ক্ষতি, বি এর সঙ্গে হলো 4। আর নিস্ট্যাগমাস হচ্ছে অনুদ্দেশ্যমূলকভাবে ঘন ঘন চোখের গতিশীলতা যা বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে সমস্যা সৃষ্টি করে এবং অস্বস্তিকর চোখের সমস্যা। তাহলে সঠিক উত্তর আমরা কি পেলাম? সঠিক উত্তর পেলাম হচ্ছে অপশান ডি। অপশান ডি সঠিক উত্তর। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, এবং আমি যে সিরিজটা শুরু করেছিলাম অর্থাৎ যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা আমি করছিলাম 2022-এর 24th সেটের যে কোয়েশ্চেনটা আমি করছিলাম, যেটা 2024-এর ডিসেম্বরে যে এক্সাম হবে সেটার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা আজকে শেষ হলো।
শেষ প্রশ্ন হচ্ছে মারফান সিনড্রোম কি? জেনেটিক সমস্যা, ভাইরাস সংক্রমণ, পেশি স্নায়ু অবক্ষয় ব্যাধি। অপশান ডিতে আছে পেশি সংকোচন। মারফান সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক সমস্যা। অপশান এ সঠিক উত্তর। আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের সেটের প্রিপারেশনের জন্য, সেটের এডুকেশনের প্রিপারেশনের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যারা সেটের এডুকেশনের প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এর আগেও আমি অনেক ভিডিও করেছি, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে যে প্লেলিস্ট অনুযায়ী অনেক এমন ভিডিও আছে যেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে এবং যে কোনো টপিক তোমরা যদি বুঝতে চাও, আমার টপিকের ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। আশা করছি তোমাদের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে অনেক সুবিধা হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম পেজ, আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে।